আজকের হচ্ছে তুল্যাঙ্ক ভারের আরও কিছু কিছু সূত্র, মোটামুটি তুল্যাঙ্ক ভারের কনসেপ্ট যেটা সেটা দেখে নিয়েছি। এবার হচ্ছে তুল্যাঙ্ক ভারের আমরা সহজে কীভাবে যদি কোনো অ্যাসিড, ক্ষার বা জারক বা বিজারক দেওয়া থাকে তখন কিভাবে তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি সূত্র প্রয়োগ করে, তার হচ্ছে এই লিস্ট দেওয়া আছে, আগে এটাকে লিখে নাও, তারপরে আমরা এখান থেকে কিছু কিছু বলে দেব। আচ্ছা, প্রথমে এটা লেখো, হেডিং করো, তারপর বলছি। হয়েছে? আচ্ছা, প্রথমেটা লিখেছো মূলকের তুল্যাঙ্ক ভার, একটা একটা করে লেখো আর একটা একটা করে আমি উদাহরণ দিই, দেখে নাও। প্রথমে মূলকের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করা যাবে, মূলকগুলোর নাম কি কি, যে কোনো একটা মূলকের উদাহরণ বলো তোমরা। বেশ, ওইচ মূলক, আর সিএন মাইনাস। মূলকের তুল্যাঙ্ক ভার মূলক তোমরা কি বললে, ওইচ মাইনাস হতে পারে, আচ্ছা সিএল মাইনাস হতে পারে, সিএন মাইনাস হতে পারে, এফ মাইনাস, বিআর মাইনাস, এগুলো সব মূলক। তো মূলকের তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় হবে, তার সংকেত ওজন ডিভাইডেড বাই যোজ্যতা। মনে করো একটা মূলক ক্লোরাইড, সিএল মাইনাস একটা মূলক, তাহলে এক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় হবে, এর সংকেত ওজন ক্লোরিনের কত 35.5 ডিভাইডেড বাই যোজ্যতা, আমরা জানি চার যত হয় সেটাই তার যোজ্যতা হয়, তাহলে ডিভাইডেড বাই 1, মানে তাহলে ক্লোরাইড যে মূলক তার তুল্যাঙ্ক ভার হবে 35.5। ধরো 2 আছে এরকম যোজ্যতা বিশিষ্ট কোনো মূলক, SO4 2 মাইনাস, কত হবে SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস ক্যালকুলেট করো, সালফার 32 আর অক্সিজেনের 16, 32 মানে কত, 16 2 32 আর এইদিকে 16 4 64, মোট 16 6 96। ঠিক আছে? তো 32কে দুটো ভাগে ভেঙে দিলাম, 16 × 16, 16 × 2, আর এইদিকে অক্সিজেনের তো 16, মানে 4 আর 2 6, 6টা 16 গুণ করলেই হয়ে যাবে 96 ডিভাইডেড বাই 2 মাইনাস যোজ্যতা, তাহলে হবে কত 48। হয়েছে? O2 মাইনাস কত হবে, অক্সিজেনের সংকেত ওজন কত হবে 32, সরি O2 মাইনাস আছে, দাঁড়া O2 মাইনাস নয়, O2 মাইনাস এইরকম, তাহলে কত হবে 16, একটাই আছে, ডিভাইডেড বাই 2 মানে 8। ঠিক আছে? বেশ, তাহলে ওর সাথে সাথে তোমরা উদাহরণও লিখবে। হয়েছে? তারপর অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, একটা অ্যাসিডের নাম বলো, সহজ, এটা HNO3, HCl আর H2SO হয়েছে বলে এখানে HNO3 নিচ্ছি। HNO3 কত হবে, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 14, মানে টোটাল 15, O3 16 3 48, 48 আর 15 যোগ করলে কত হবে 8 5 13 3, মানে 63। তোমাদের কি এটা হয়নি, প্রথমেরটা হয়নি? আচ্ছা লিখে নাও আগে, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার লেখো, তারপর আমি বলবো আবার।
অ্যাসিডের আণবিক ওজন ডিভাইডেড বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। হয়েছে? আচ্ছা, এইখানে যে টার্ম দেওয়া আছে ক্ষারগ্রাহিতা বলতে কি বোঝো? মানে একটা অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সংখ্যাই হচ্ছে তার ক্ষারগ্রাহিতা। যেমন ধরো HCl, কতগুলো হাইড্রোজেন আছে? একটা, ক্ষারগ্রাহিতা 1। HNO3, কতগুলো H আছে? প্রতিস্থাপনযোগ্য H হচ্ছে 1। HNO3 একটা, তাহলে ক্ষারগ্রাহিতা হবে 1। H2SO4, H2 মানে দুটো আছে, ক্ষারগ্রাহিতা 2। H3PO4, ক্ষারগ্রাহিতা 3। ঠিক আছে, বেশ। তাহলে অ্যাসিডের আণবিক ওজন ডিভাইডেড বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। HCl এর কত? 1 + 35.5 মানে 36.5 ডিভাইডেড বাই ক্ষারগ্রাহিতা কত? 1। তাহলে এর তো অ্যাসিডের তুল্যাঙ্ক মানে HCl এর তুল্যাঙ্ক ভার কত হবে? 36.5। বেশ, উদাহরণ লেখো। উদাহরণ HCl, CL এর কত? 35.5 বাই 1। হয়েছে। H2SO4 করবে 96 + 2, হ্যাঁ মানে 98 ডিভাইডেড বাই 2 49। H3PO4 করে রাখো। H3PO4 তাহলে কত হবে? ফসফরাস 31 প্লাস 64 প্লাস 3, তাহলে 3 1 4 4 4 8 8, আর এইদিকে 6 3 9। ঠিক আছে, ডিভাইডেড বাই 3 নিশ্চয়ই, তিনটে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 3 3 এ 9। কত হবে? 3 2 এ 6, 32.6 হয়েছে। তাহলে আমরা দশমিকের পর একটাই সংখ্যা নিলাম, 32.6। বোঝা গেছে? একই রকমভাবে ক্ষারকের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। একটা ক্ষারকের উদাহরণ বলো। CaO, তাহলে ওখানে ক্ষারগ্রাহিতা কি করে বুঝবে? বুঝতে পারবে না। এমন একটা নিতে হবে, যেমন ধরো CaOH2 কলিচুন, CaOH2, তাহলে সেখানে কি হবে? আচ্ছা, আগে লিখে নাও ক্ষারকের তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার উদাহরণ হিসেবে লিখবে CaOH2। CaOH2, তাহলে আণবিক ওজন নির্ণয় করবে। CaOH2 কত হবে? ক্যালসিয়াম 40 প্লাস অক্সিজেনের 16 17 মানে 34। 16 1 17 হয়েছে। তাহলে কত হচ্ছে? 74 ডিভাইডেড বাই 2 মানে 36, হ্যাঁ 37। ঠিক আছে, এইবার ক্ষারকের তুল্যাঙ্ক ভার হয়েছে, এবার লবণের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করা হবে? একটা লবণের উদাহরণ দাও। বেশ সহজ, লবণ NaCl। NaCl এর ক্ষেত্রে আগে আণবিক গুরুত্ব নির্ণয় করো। দেখো, লবণের আণবিক ওজন বা লবণের সংকেত ওজন ডিভাইডেড বাই প্রতি অণু লবণে ক্যাটায়নের মোট যোজ্যতা। আচ্ছা, আগে লেখো তারপর বলছি। লবণের তুল্যাঙ্ক ভার সমান লবণের আণবিক ওজন ডিভাইডেড বাই প্রতি অণু লবণে ক্যাটায়নের মোট যোজ্যতা।
প্রতি অণু লবণে ক্যাটায়নের মোট যোজ্যতা। দুটোই লিখবে এখান থেকে, এইটা পুরোটাই। হয়েছে? এবার উদাহরণ নাও। NaCl কত হবে? আণবিক ওজন Na23, ক্লোরিনের 35.5, তাহলে মোট হবে 58.5। ঠিক আছে, ডিভাইডেড বাই প্রতি অণু লবণে ক্যাটায়নের মোট যোজ্যতা। এখানে ক্যাটায়ন কে আছে? ক্যাটায়ন Na প্লাস আছে, তাহলে Na প্লাসের কত হচ্ছে? একটাই Na প্লাস আছে 1। অথবা যদি লবণের সংকেত ওজন ডিভাইডেড বাই অ্যানায়নের মোট যোজ্যতা, অ্যানায়ন কি আছে? Cl মাইনাস, তারও মোট যোজ্যতা কত? -1। আমরা শুধু সংখ্যাটা নেব, প্লাস অথবা মাইনাস, ওই টার্মটা কোনো ফ্যাক্টর নয়। CaCl2 আচ্ছা, এটা করো, তারপর দেখাচ্ছি। 58.5 CaCl2 কত হবে? আণবিক ওজন কত হবে? ক্যালসিয়ামের 40, ক্লোরিনের 71, 35.5 × 2, তাহলে 71 + 40, তিনটে 1। আচ্ছা দেখো কি হয়, তিনটে 1 তো। ডিভাইডেড বাই প্রথমে নিচ্ছি ক্যাটায়নের মোট যোজ্যতা। ক্যাটায়ন কি আছে এখানে? Ca প্লাস হয় না Ca2 প্লাস হয়? হয়েছে? ক্লোরিন নিলে ক্লোরিনের কত হয়? -1, কিন্তু এখানে কতগুলো ক্লোরিন আছে? তাহলে ডিভাইডেড বাই -2 নাকি অনলি 2? বাই 2। প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, শুধু সংখ্যাটা নেব কেবল। হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, আর একটা Al2SO4 3, এইটা তোমরা নির্ণয় করো। Al2SO4 3, SO4 হোল 2 তে 96। 96 তো ঠিক হবে। আগেই তো হচ্ছে, এটা তো SO4 96। আগেরটা ছিল কোথায় যাবে? আরে এই তো দুটোকে দিয়েছিল। এখানে তো বলি তো 96। কত 96? কত আসছে? 57 হয়ে আসছে। 57 মানে ডিভাইডেড বাই কত করেছো? 6। টোটালটা 57 আছে। টোটাল 57। ঠিক আছে, মানে কত দিয়ে ভাগ করেছো আমি এটা জানতে চাইছি শুধু। 42/6। ওটাই করেছো তো?
বেশ, কারণ অ্যালুমিনিয়াম দেখো 3+ আছে আর দুটো আছে, তার মানে 2 × 3+, টোটাল 6। আবার যদি SO4 নিই সেই হিসেবেও দেখব 2 - × 3, তাহলে 6। এটা কত হচ্ছে তোমাদের 342 / 6, আসবে অ্যান্সার কত 57। ঠিক আছে, এইবার জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। জারক দ্রব্য কাকে বলে? যে সমান জারক দ্রব্য। জারক কাকে বলা হবে আর বিজারক কাকে বলা হবে? যে সমস্ত অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। আর ইলেকট্রনীয় পদ্ধতিতে জারণ এবং বিজারণ বলতে কি বোঝো? ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন বর্জন হলে হয় জারণ, ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ। জারক দ্রব্য অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে, অর্থাৎ নিজে ইলেকট্রন গ্রহণ করবে, অন্যকে ইলেকট্রন দান করবে। ঠিক আছে, তাহলে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। জারক দ্রব্যের আণবিক ওজন / গৃহীত ইলেকট্রনের সংখ্যা। যেহেতু জারক দ্রব্য নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করবে, সেখানে ইলেকট্রন কতগুলো গ্রহণ হয়েছে তার সংখ্যা লিখতে হবে। এই সূত্রটা লিখে তারপর এই যে প্রথমে 1 2 3 তিনটে উদাহরণ দেওয়া আছে, তিনটে বিক্রিয়া, এই আগে এইটা লেখো, লেখা হয়ে গেলে বলো। আমি একটা একটা করে বিক্রিয়া লিখবে, তারপর বলবো। হয়েছে? দেখো, MnO4 অথবা K2Cr2O7, KMnO4 অথবা K2Cr2O7 এরা জারক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কেমন? তাহলে জারক দ্রব্য হলে এদের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার সময় আমরা এদের আণবিক ওজন এবং গৃহীত ইলেকট্রনের সংখ্যা হিসেব করব। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন জারক দ্রব্য হিসেবে বিক্রিয়া করে তখন কি হয়, যদি আমরা ব্যালেন্স করে লিখি বিক্রিয়া, সেটা আমরা পরের সেমিস্টারে পড়ব। যদি ব্যালেন্স করে লেখা হয়, তাহলে ব্যালেন্স করে লিখতে গেলে এখানে যে 5 ইলেকট্রন একটা টার্ম আসছে, +5 ইলেকট্রন, 5 ইলেকট্রন মানে 5টা ইলেকট্রন এ গ্রহণ করেছে। সূত্র অনুযায়ী জারক দ্রব্যের আণবিক ওজন নির্ণয় করব। জারক দ্রব্য KMnO4- / গৃহীত ইলেকট্রনের সংখ্যা কত? 5। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই বিক্রিয়াটা প্রথমে লেখো। KMnO4 লিখবে, লেখার সময় KMnO4 তুল্যাঙ্ক ভার নির্ণয়। এই পাশে তাহলে এটা লিখেছো যে KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয়? না, লেখো এটা আগে। KMnO4 এর প্রথমে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার সূত্র লিখবে, তারপরে লিখবে KMnO4 জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার নির্ণয়। হয়েছে? এটা হচ্ছে এই যে বিক্রিয়া, যে H+ দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া। লেখো অ্যাসিড মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয়। এইবার বিক্রিয়া লিখবে, নাকি আগেই বিক্রিয়া লিখে ফেলেছো? আগে লিখে ফেলেছো? বেশ, ঠিক আছে, তাহলে আর কিছু করতে হবে না। এই 5 ইলেকট্রনের নিচে আন্ডারলাইন করবে বা এটাকে সার্কেল করে রাখবে। ঠিক আছে, তাহলে তুল্যাঙ্ক ভার আমরা জানি E সমান জারক দ্রব্যের আণবিক ওজন, মানে KMnO4
এর আণবিক ওজন ডিভাইডেড বাই গৃহীত ইলেকট্রন কত? 5। স্যার এটা এর পাশে হাইফেন দিয়ে যেটা Mn2 প্লাস হুম, এটা Mn2 প্লাস মানে কি Kn Mn2 না Mn2 প্লাস। ম্যাঙ্গানিজ। হুম, SO4 নিলে Mn2 SO4 হয়, Cl নিলে MnCl2 হয়, হয়েছে? স্যার কেটা ওখানে লেখা হয়নি কেন লিখে ও এখানে লেখার ওই যে MnO4 মাইনাস লেখা আছে না, এটা শুধুমাত্র এর আয়নীয় রূপ লেখা আছে, আণবিক রূপ নয়। যখন আমরা পরের সেমিস্টারে পড়ব জারণ বিজারণ, সেখানে শেখাবো যে কিভাবে কি আণবিক রূপ আর আয়নীয় রূপ। হয়েছে? পটাশিয়ামের কত? 39। হ্যাঁ। আচ্ছা, তারপর ম্যাঙ্গানিজের কত? 55। 39 plus অক্সিজেনের 16 × 4 64 158 158। তাহলে 158 ডিভাইডেড বাই 5। 5 3 15। পরীক্ষায় বেশি এই KMnO4 আর K2Cr2O7 এর মধ্যেই আসে। K2Cr2O7 হলে সেখানে 6 দিয়ে ডিভাইড করা হয়। লেখো, এটা আগে লিখে নাও, তারপর এটা করো, তারপর আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই 82 MSc অ্যালাও ব্যথার দিকে তাহলে সবে। হয়েছে? আম্লিক মাধ্যমে লিখেছো, তারপর প্রসম মাধ্যমে। প্রসম মাধ্যমে কি করে বুঝলাম? এখানে দেখো H+ নেই, H+ হলে আম্লিক মাধ্যমে হয়। টু এই জল যত কুসুম লেখো লেখো, তাহলে প্রসম মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয়। হয়েছে? বেশ, একই রকম সূত্র প্রয়োগ করো। KMnO4 আণবিক ওজন ডিভাইডেড বাই কত আছে এখানে, কতগুলো ইলেকট্রন, সার্কেল করবে, দিয়ে ডিভাইডেড বাই 3 করে দেবে। একইভাবে হলো। সব একই, সূত্র একটাই। হয়েছে? এটা হয়ে গেলে তারপর ক্ষারীয় মাধ্যম করে ফেলবে। ফিফটি 52.6 এরপরে ক্ষারীয় মাধ্যম খালি আমাদের থেকে 158 উপর মাইনাস 15 158
198 আরে দাঁড়া সেটাই তো দেখতে পাই ইলেকট্রন সংখ্যা 6 হ্যাঁ ছয় কোথায় কোথায়? ও এটা আমি নিচে। এই তো MnO4 মাইনাস এবার এই CR2O7 লিখো ক্ষারীয় মাধ্যম হয়ে গেলে তারপর K2Cr2O7 লিখবে। H প্লাস আছে। এটা H প্লাস রাশির মাধ্যমে এবার পরীক্ষায় কিভাবে এমসিকিউ তোমাদের আসতে পারে, বলা হলো KMnO4 এর আণবিক ওজন m দেওয়া হলো, সম্পর্ক তৈরি করো, অপশন থাকবে। তাহলে কি হবে, m/5 হবে নিশ্চয়ই, তাহলে m ইকুয়াল টু 5e, m/3 হতে পারে, তাহলে m ইকুয়াল টু 3e। ঠিক আছে, এইভাবে এমসিকিউ দিতে পারে। আণবিক ওজন এক্সাক্ট নির্ণয় না করতে দিয়ে বলে দিল আণবিক ওজন তোমরা ধরে নাও m, তাহলে সম্পর্ক কি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা K2Cr2O7 এর H প্লাস, এটা H প্লাস এটা দিয়ে লিখে নাও। সিআর 2O7 হয়েছে। সিআর এর আণবিক আচ্ছা এটা কাজ করো, লিখে নাও কত হবে, 294.18। K2Cr2O7 এর আণবিক গুরুত্ব হবে 294.18। এই যে ক্রোমিয়ামের কত হয় দেওয়া থাকবে পরীক্ষায়, না হলে দেয়া থাকবে। হ্যাঁ আচ্ছা ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ যেগুলো একটু মানে ইন জেনারেল ইউজ হয় সেগুলো দেওয়া থাকে। 294.18। আসল কথা উদ্দেশ্য হচ্ছে তোমরা এখানে গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারছো কিনা সেটা দেখা। 49.03 49.03 হয়েছে বেশ। তাহলে জারক দ্রব্যের হয়ে গেল, এই KMnO4 K2Cr2O7 এরা জারক দ্রব্য হিসেবে আচরণ করে থাকে। এবার বিজারক কাকে বলা হবে, যে ইলেকট্রন নিজে জারিত হবে অন্যকে বিজারিত করবে, তারপর নিজে জারিত হলে ইলেকট্রন বর্জন করবে। তাহলে এখানে একই রকম বিজারক দ্রব্যের আণবিক ওজন ডিভাইডেড বাই বর্জিত ইলেকট্রনের সংখ্যা। একটা লেখা আছে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড COOH.2H2O এর নাম অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কোন সবজির মধ্যে থাকে, টমেটোর মধ্যে থাকে। COOH কি বলো, হয়েছে বিজারক দ্রব্যের আণবিক ওজন ডিভাইডেড বাই বর্জিত ইলেকট্রনের সংখ্যা। হয়েছে, কি হবে, অক্সালিক অ্যাসিডের আণবিক ওজন কত হবে, C2O4H2 ইন্টু 2H2O। কিন্তু হলো C2O4 আছে ইস্টখানি কোথায় এটা, C2O4 2 মাইনাস, এখানেও তো একই করেছিলাম, MnO4 মাইনাস আচ্ছা CR2O7 2 মাইনাস। জারক পদার্থ কোনটা, জারক পদার্থ নিশ্চয়ই C2O4 নয়, না সরি বিজারক পদার্থ কোনটা, অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালেট আয়ন। C2O4 2 মাইনাস, এটা হচ্ছে অক্সালেট আয়ন। তাহলে অক্সালিক অ্যাসিডের কত হবে, কার্বন 12 ইন্টু 2 প্লাস অক্সিজেন 4টে 64 প্লাস হাইড্রোজেন 2টো, কত হবে 24 2 26
26 4 30 মিলে 90 হবে। 90 তাহলে এইচটা কোথায় আছে? ও এখানের এইচ লেখা হয়নি। এই তো এইচগুলো বেরিয়ে গিয়ে ওরা আয়ন তৈরি করেছে। অক্সালিক অ্যাসিড ছিল, এই ছেড়ে দেওয়ার পর অক্সালেট আয়ন হয়েছে। অক্সালিক অ্যাসিড ওখানে কি জলও যোগ হয়েছে? হ্যাঁ, জলও যোগ করতে হবে। আণবিক গুরুত্ব 9 নয়, এটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশনের জন্য। প্লাস 18 ইন্টু 2 ডিভাইডেড বাই কত হবে? 2। তাহলে 126 ডিভাইডেড বাই 2। জল যোগ করতেই হবে। হ্যাঁ, জলের অণু নিয়ে এর আণবিক গুরুত্ব নির্ণয় করা হয়। এগুলোকে কেলাস জল বলা হয়। কি বল? 2 কি দেখতে পাচ্ছ না? তাহলে কিন্তু পরীক্ষায় জলের অক্সালিক অ্যাসিডের কোথায় করবে? এই তো এই পর্যন্ত 90, এই COOH তার সাথে 2H2O মানে 36 হবে। আচ্ছা ঠিক আছে, বেশ। ওয়ান ওয়ান টু টুটা এর পাশে আমি সবই করব। 226 কত আছে? তো 336 কি করবে? এটা কি আছে? ওটা টু টু লিখবে 2 2 হ্যাঁ 2 2 কোনটা 2 3 2 6 কোনটা কোনটা? টু টু লাগবে স্যার এই যে যোগ করতে 3 2 6 এইটা 90 প্লাস 36 অ্যাড করলে কত হয় দেখো। তার নিচে ওটা তো 226 90 প্লাস 36 অ্যাড করলে কত হয় দেখো। 90 প্লাস 36 হ্যাঁ 226 না? হ্যাঁ 126 হ্যাঁ 126 ভুলে গেছি। আমি কি যে পড়ল वाली যাবে টু 6 12 দিন कैसे চলো এসে হয়েছে? अरे सेकेंड में सारा फास्ट তো তাহলে পরীক্ষায় কিরকম অক্সালিক অ্যাসিডের সংখ্যা? অক্সালিক অ্যাসিড থাকলে তার আণবিক গুরুত্ব 126 মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে? 63 তো। হ্যাঁ পরীক্ষার সময় তোমাদের যখন ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করবে নর্মালিটি থাকে, অক্সালিক অ্যাসিডের নর্মালিটি হচ্ছে ওই 63। 63 126 ডিভাইডেড বাই 2 যখন ক্যালকুলেশন করবে তুল্যাঙ্ক ভার নির্ণয় করে, সাধারণত নর্মালিটি মানে একটা ধরনের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন প্রকাশক একটা টার্ম আছে, ওটা ওই অ্যাসিড বা ক্ষারের আমরা যখন কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব নির্ণয় করে থাকি তখন প্রয়োজন আসে। তাহলে এই গেল তুল্যাঙ্ক ভার সংক্রান্ত মোটামুটি কিছু সূত্র, এইগুলো হলেই হয়ে যাবে। এইবারে তোমাদের এবার ক্যালকুলেশন হবে, মানে রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারের যা ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে এখান থেকে কিছু রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকবে, সেই বিক্রিয়ায় কতটা বিক্রিয়ক প্রয়োজন হবে, কতটা বিক্রিয়া জাত উৎপন্ন হবে। ঠিক আছে, এই রিলেটেড যে প্রবলেমগুলো তোমরা ক্লাস 10-এও করেছো, এখানেও সেই একই টাইপেরই থাকবে। তবে তার আগে প্রথমে আমরা একটু ওই পার্সেন্টেজ ক্যালকুলেশন শিখব। পার্সেন্টেজ ক্যালকুলেশন বা বাংলা কি? শতকরা পরিমাণ। কি শতকরা পরিমাণ? শতকরা মানে কি 100 এর মধ্যে। এখানে কি যে কোনো রাসায়নিক পদার্থ নিয়ে কাজ হবে বা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের মধ্যে ধরো কার্বন ডাই অক্সাইড একটা যৌগিক পদার্থ, এর মধ্যে শতকরা পরিমাণ বলতে কি বোঝাবে? কার্বনের শতকরা পরিমাণ, অর্থাৎ কোনো যৌগিক পদার্থ যে উপাদান মৌল নিয়ে গঠিত সেই উপাদান মৌলগুলির শতকরা পরিমাণ। বোঝা গেছে? উপাদান কোনো যৌগিক পদার্থে বা যৌগে উপস্থিত উপাদান মৌলগুলির শতকরা পরিমাণ। কিভাবে নির্ণয় করা হবে? সূত্র লিখে দেব কি?
তাহলে শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ ইকুয়াল টু কি হবে, মৌলের পরিমাণ ডিভাইডেড বাই যৌগের পরিমাণ ইন্টু 100 আসে পার্সেন্ট। ঠিক আছে। আচ্ছা, এই যে যৌগের পরিমাণ লেখা হয়েছে এটা যেন অবশ্যই যৌগের আণবিক ওজন হয়। যদি আণবিক ওজন না হয় তখন আমাদের আণবিক ওজনে কনভার্ট করে নিতে হবে। কিভাবে হবে দেখো, প্রথমে একদম সহজ উদাহরণ যেটা CO2 এর মধ্যে কার্বনের শতকরা পরিমাণ কত, মৌলের পরিমাণ ডিভাইডেড বাই যৌগের পরিমাণ মানে আণবিক ওজন। মৌলের পরিমাণ কত এখানে আছে 12, কার্বন ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত 44 গ্রাম ইন্টু 100%। অক্সিজেনের পরিমাণ কত হবে, আচ্ছা এটা আমরা কিভাবে লিখব, CO2 কিসের পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ কার্বন, পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে, অক্সিজেনের মোট অক্সিজেনের পরিমাণ কত 16 ইন্টু 2 32 ডিভাইডেড বাই 44 ইন্টু 100%। বোঝা গেছে? তোমরা জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের পার্সেন্টেজ নির্ণয় করে ফেলবে, এটা করো তারপর জলের মধ্যে নির্ণয় করবে। এটা হয়ে গেলে HW Fe2O3 যৌগে FeO এর শতকরা পরিমাণ ও সে দুবার গেছে, কোথায়, সি একবার ও একবার, সি একবার ও দুবার, মানে কার্বনের একবার ওর একবার, অক্সিজেনের একবার, অক্সিজেনের দুবার কত আছে? ওর 2 আছে। আর ওখানে করছি যেমন, হ্যাঁ তাই বুঝিস। কি বলো, অসুবিধা থাকলে বলো। অক্সিজেনের কত, মোট অক্সিজেনের পরিমাণ কত 16 ইন্টু 2, না ওটা বলিনি, ওটা বলতেছি প্রথমে কার্বনের বের করতে হবে তারপরে অক্সিজেনের, যতগুলো মৌল থাকবে যতগুলো মৌল থাকবে ততগুলো হয়েছে। তারপর এখন তোমরা H2O নির্ণয় করবে। 18/2 H2O এখন এটা নির্ণয় করবে, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন পার্সেন্টেজ অফ অক্সিজেন নির্ণয় করবে, আর Fe2O3 HW করবে। 12.2%। হয়েছে? O2 আচ্ছা, তারপর একটা অঙ্ক লিখবে। 88.8। আচ্ছা তোকে তো সেটাই বলি 88.8। এ কি সুযোগ? না আমি তো জানি না। একটি যোগে 28% নাইট্রোজেন আছে। কত জায়গা? তাহলে এক্ষুনি করো, হুম, HW কত? না এক্ষুনি আচ্ছা এইটা স্যার H2 এর উত্তরটা কত হলো? বলছি। ওটা দেখি। 16/18 88.8 এখানে কত আছে? এইটা করব। Fe2O3 টা HW।
আচ্ছা এটাই স্যার প্রথমেরটা কি 11.1 না 12.2 11.111 সারা ভুলভাল टू बोलते बता আরে তো 88.1 এটা কি আমরা নিজে তো ঠিক কোনটা করছিস এটা কতটা No. কত তো তুই কোনটা বলছিস H2 H2 কোনটা বলো 1 প্রথমেটা কথা হয়েছে কার্বন হয়েছে নিশ্চয়ই, কার্বন তো করে দেওয়া আছে। H2O কি হবে? আণবিক গুরুত্ব 18, হাইড্রোজেনের পার্সেন্ট কত হবে? 2 ডিভাইডেড বাই 18 ইন্টু 100। অক্সিজেন সরি 16 ডিভাইডেড বাই 18 ইন্টু 100 হয়েছে। Fe2O3 HW থাকবে। এবার এই অঙ্কটা এখন করে ফেলো, লিখে নাও। একটি যৌগে 28% নাইট্রোজেন, একটি যৌগে 28% নাইট্রোজেন লেখো, আমি বলে দিচ্ছি। ও 72% ধাতু আছে, ও 72% ধাতু আছে। পূর্ণচ্ছেদ। যৌগে ধাতুটির 3টি পরমাণু, উক্ত যৌগে ধাতুটির 3টি পরমাণু ধাতু আছে ও 2টি নাইট্রোজেন পরমাণু, উক্ত যৌগে ধাতুটির 3টি পরমাণু ও নাইট্রোজেনের 2টি পরমাণু যুক্ত থাকে। দুটি নাইট্রোজেন হ্যাঁ, নাইট্রোজেনের 2টি পরমাণু বা 2টি নাইট্রোজেন পরমাণু যুক্ত থাকে। পূর্ণচ্ছেদ। ধাতুটির পারমাণবিক ওজন নির্ণয় করো। ধাতুটির পারমাণবিক ওজন নির্ণয় করো। হয়েছে? বেশ, এবার বলেছে তাহলে কিভাবে পারমাণবিক ওজন নির্ণয় করবে। পারবে নিশ্চয়ই, মানে শতকরা পরিমাণ ওরমভাবে পার্সেন্ট নির্ণয় করতে হয়তো দেবে না, এরমভাবে একটু ঘুরিয়ে দেবে। আচ্ছা, আমি আরো অঙ্ক দেখছি। হয়েছে? নাইট্রোজেন শুধু হয়েছে? আচ্ছা, করে দিই নাকি? 28% নাইট্রোজেন আর 72% ধাতু আছে। তাহলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 28% সমান কি হবে? নাইট্রোজেনের পরিমাণ কত আছে? 2টি নাইট্রোজেন পরমাণু, তার মানে 2 × 14 ডিভাইডেড বাই ধাতুর বা যৌগটির আণবিক ওজন। কি করে পাবো? ধাতুটির 3টি পরমাণু Mn2, তাহলে 3 ×
পারমাণবিক গুরুত্ব মনে করলাম m, প্লাস নাইট্রোজেনের কত 14 ইন্টু 2 মানে 28 ইন্টু 100%, আর এখান থেকে m চলে আসবে। একই রকমভাবে ধাতুর পরিমাণ কত হবে, নাইট্রোজেনের পেয়ে গেলে 100 থেকে মাইনাস করে দিলে হয়ে যাবে, বা আমরা আবার আলাদা করে 72% ইকুয়াল টু 3 ইন্টু m ডিভাইডেড বাই 3 ইন্টু m প্লাস 28 ইন্টু 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করে নির্ণয় করতে পারবো। কেটে নিলাম। চব্বিশ আছে হয়েছে? চব্বিশ কত হয়েছে? হয়েছে? আগেরটা হয়েছে না হয়নি? ধাতুর পারমাণবিক গুরুত্ব কত এসছে? আমাদের তো 24 এসে আরে একটা বেরাইছে 24, আর এমএল তো মান বার করতে হবে আর না মান হবে আর একটাই হবে। কেন আরো একটাই তো এম হবে, আছে তো আচ্ছা হ্যাঁ, এটাই তো যে কোনো একটা হয় 28% দিয়ে ক্যালকুলেট করতে পারি অথবা 72% দিয়ে ক্যালকুলেট করতে পারি। 24 24 হয়েছে 24? বোঝা গেছে কিভাবে হচ্ছে?
এইবার কোয়েশ্চেন নাম্বার 3 কপি করে নাও। এইটা না হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে 0.335% এফি আছে। তারপর পূর্ণচ্ছেদ হয়েছে। হিমোগ্লোবিনের আণবিক ওজন 1.67 ইন্টু 10⁴ পূর্ণচ্ছেদ। হিমোগ্লোবিনের একটি অণুতে এফি পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এই যে হিমোগ্লোবিনে 0.335% এফি আছে, ওটা ওজনের হিসাবে দিয়েছে। এগুলো সব ওজন হিসেবে। আর এটাকে যদি ই করি 1.67 কি বলো? ইনটু না ওটা তো উপরে 0.335 ইনটু 100 एपी से चलो फिर 1000 से আচ্ছা, এফি এর পারমাণবিক গুরুত্ব লিখে রাখো 56, এটা জানো নিশ্চয়ই। 100 আণবিক ওজন দিয়ে দিছে। হবে? দাঁড়ান, এফির আণবিক ওজন বেরিয়েছে। এবার এটাকে কোথায় এটা কিরকম হলো? 56 পারমাণবিক গুরুত্ব আছে 6.02 এফিতে, তারপরে এত সংখ্যক আছে কত? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়েছি। ইয়েস বাবা, 56 কি হবে? 56টা আছে ওই তাহলে 0.335% এফি আছে, বা ঘুরিয়ে বলতে পারি 0.335 গ্রাম এফি আছে কত গ্রাম হিমোগ্লোবিনের মধ্যে? 1/6 পার্সেন্ট দেওয়া আছে। পার্সেন্ট মানে কি 100-র মধ্যে? তাহলে লিখতে পারি 0.335 গ্রাম এফি আছে 100 গ্রাম। আচ্ছা, হিমোগ্লোবিনের মধ্যে। ঠিক আছে? বা এখানে দেখো পার্সেন্টেজ তো দেওয়াই আছে, তাহলে আমরা শতকরার যে সূত্র সেটা লিখতে পারি কিভাবে? পার্সেন্টেজ কত? 0.335 ইকুয়াল টু 56/1.67 কিন্তু কতগুলো এফি আছে জানো? x ইন্টু এফি। এই যে এখানে H2 কেন করেছিলাম, সরি H2 এর সময় কি করেছিলাম? দুটো ছিল বলে 2 ইন্টু তার
পারমাণবিক গুরুত্ব করেছিলাম। তাহলে এখানে সংখ্যা কতগুলো আছে আমরা জানি না, এক্স ডিভাইডেড বাই আণবিক ওজন কত দেওয়া আছে 1.67 ইন্টু 10⁴। তাহলে এখান থেকে এক্স সংখ্যা বেরোবে, এদিক থেকে পার্সেন্টেজ এদিক থেকে পার্সেন্টেজ তুলে দিলাম। আচ্ছা দিকে দুই দিক থেকে আচ্ছা 100, ঠিক আছে। হয়েছে? তাহলে হিমোগ্লোবিনে এফি এর সংখ্যা কত এখান থেকে পাওয়া যাবে একটি হিমোগ্লোবিন অণুতে? কত হয়েছে? কত হয়েছে? 167 এটা 16 আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বাস 335 এই তো আছে ঠিক আছে। ওটা নিচে কিছু নেই, 56 নিচে नहीं बन ऊपर तो छापा ना सी এক সিট এফিটা কি था 56। আচ্ছা এটা আরেকটা যাবে তাহলে 5.59 क्या चीज है ক্যালকুলেশন করে এক্স কত হয়েছে? 67 কত আছে? One, six, seven, two. কত হয়েছে এক্স এর ভ্যালু? 0. ঠিক করে দেখো, 1 হবে, 0.1 হবে না। 0.9990 দেবজিতে 0.99 এসছে, তার মানে অ্যাপ্রক্স 1, ঠিক আছে। সোমনাথ 0.99 তার কি হয়েছে 0.55 না কি দেখো। আচ্ছা 0.335 এর সঙ্গে 1.67 ইন্টু 10⁴ মাল্টিপ্লাই করবে। ওর ক্যালকুলেশন দেখলে বিপদে পড়ে যাবে। এটা কাটা কেটেছে কি 1000 টাকা কাটার মানে 1000 তো এমনি থাকে না কেটে দিয়ে পাঁচ দিয়ে কাটছে, কিন্তু- পাঁচে কাটছে 200 আর উপরে কত 67। এটা এটা আছে, এটা আছে। ওর ক্যালকুলেশন দেখলে বিপদে পড়বে। দেখ চলো তো ফোনে গিয়ে দেখলো তিনটা স্টেপ করে দিতে আমি সহজ বলছি, শোনো এইদিকে দেখো, করে দিচ্ছি আমি। এইদিকে দেখো 0.335 ইন্টু 1.67 ইন্টু 10⁴ ইকুয়াল টু এক্স ইন্টু 56 ইন্টু 100 বা এক্স ইকুয়াল টু 0.335 ইন্টু 1.67 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 56 ইন্টু 100। এই হচ্ছে ক্যালকুলেশন। দেখো তোমাদের কোথায় কি কে কি ভুল করেছিলে কোথায়? উপরে 1000 নিচের 100টা নিবি। ওখানে তো আছে 100 মাল্টিপ্লাই করা আছে। পয়েন্ট রেখে দিচ্ছি আমি, সব পয়েন্টগুলো নিচে দিয়েছি। কোনটা বলো? 56 এর সোমনাথের তাই এসছে তো, মিলেছে? তারপর আরে কোন নিচেরটা 4এরটা লিখে রাখো, মোর লবণ NH4 SO4 FeSO4.6H2 কি লবণ দেব মোর লবণ মানে বেশি লাগে ময়কার র মোর লবণে অ্যামোনিয়াম আয়ন এবং SO4 2- আয়ন লবণে লিখেছো অ্যামোনিয়াম আয়ন NH4+ আয়ন আর সালফেট আয়ন SO4 2- আয়ন হয়েছে।
মোর লবণ মোর লবণ NH4 SO4 ডট FeSO4 ডট 6H2O, এটা একটা দ্বৈত লবণ বলা হয়। সেটা এটা তো দুধটা পার দ্বৈত নয়, দ্বৈত বাই সল্ট, দুটো। দুই আচ্ছা নিচ পর আয়ন শতকরা NH4 মাইনাস আয়ন শতকরা পরিমাণ নির্ণয় করা। প্রথমে যে ওর সাথে আরো অ্যাড করে নেবে Fe এর শতকরা পরিমাণ আর H2O এর শতকরা পরিমাণ। থেকে এইটা আবার হুম Fe লিখেছো? H2O বলে H2O এর শতকরা পরিমাণ, আর Fe Fe এর শতকরা পরিমাণ। ঠিক আছে ঠিক আছে ওকে কাটতাম হয়েছে? আর তো কিছু দিলাম না, এইগুলোই দিলাম তো।